দীর্ঘ ২৫ বছর পর রাজধানীর মিন্টো রোডের রাজকীয় সেই লালবাড়িতে আবারও কোনো রাজনৈতিক নেতার পরিবার বসবাস করতে চলেছে। সেই রাজনৈতিক নেতাটি হচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আর তাই মিন্টো রোডের ২৯ নম্বর লালবাড়ি নিয়ে হঠাৎ করেই চারদিকে যেন আলোচনার ঝড় উঠেছে। রাজধানী ঢাকা শহরের সবচেয়ে ভিআইপি, নিরাপদ এবং অভিজাত এলাকা হলো এই মিন্টো রোড। এই মিন্টো রোড এলাকাটিকে সবাই মূলত মন্ত্রীপাড়া হিসেবেই চেনে। আর এই মন্ত্রীপাড়ার ঠিক প্রাণকেন্দ্রে বিশাল জায়গা নিয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে ২৯ নম্বর সরকারি বাসভবন। ঢাকা শহরের মতো এমন ব্যস্ত এবং ঘিঞ্জি জায়গায় ২.৫ একর জায়গা নিয়ে একটি বাড়ি থাকা মানে সত্যিই এক বিশাল ব্যাপার। ২.৫ একর মানে হলো ২৫০ শতকের বেশি জায়গা। এত বড় একটি জায়গার উপর একটি মাত্র দোতলা বাড়ি মানে আক্ষরিক অর্থেই এটি একটি বিশাল রাজপ্রাসাদ। সাধারণ মানুষের পক্ষে ঢাকা শহরের বুকে এত বড় জায়গার কথা চিন্তা করাও কঠিন। সুবিশাল সীমানা প্রাচীর দিয়ে ঘেরা এই বাড়ির বিশালত্ব এবং রাজকীয়তা দেখলে যে কারো মাথা চক্কর দিয়ে উঠবে। শহরের মাঝখানে এত বড় একটি বাড়ি কিভাবে যুগের পর যুগ টিকে আছে তা নিয়ে অনেকেই অবাক হন। বাড়ির ভেতরে ঢুকলে মনে হবে যেন শহরের সব কোলাহল বাইরেই রয়ে গেছে। সম্প্রতি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। নতুন মন্ত্রিসভা গঠন করার পর সরকারের নিয়ম অনুযায়ী সংসদে বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিরোধী দলের নেতা হিসেবে তার জন্যই সরকারের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে মিন্টো রোডের এই বিশাল লালবাড়িটি। একজন রাজনৈতিক নেতার জন্য এমন একটি ঐতিহাসিক এবং বিশাল বাসভবন পাওয়া খুব সহজ কথা নয়। অনেকেই বলছেন এমন একটি বিশাল রাজকীয় পরিবেশ পাওয়ার খবর শুনে মনে হচ্ছে যেন তিনি একেবারে আলাদিনের চেরাগ পেয়ে গেছেন। কারণ ঢাকা শহরের সবচেয়ে নিরাপদ জায়গায় ২.৫ একরের একটি সরকারি বাড়ি পাওয়া বিশাল এক সৌভাগ্যের বিষয়। এই খবরে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে মুখে এখন শুধু এই লাল বাড়ির কথা। সবাই জানতে চাচ্ছে এই বিশাল বাড়ির ভেতরে আসলে কি কি সুবিধা আছে, আর এটি দেখতে কেমন। এই লাল বাড়ি নিয়ে সবচেয়ে বড় চমক হলো গত ২৫ বছর ধরে এই বিশাল রাজপ্রাসাদে কোনো বিরোধী দলীয় নেতা বসবাস করেননি। এটা শুনে অনেকেই অবাক হতে পারেন, কিন্তু এটাই সত্যি। ২০০১ সালের পর থেকে এতগুলো বছর ধরে বাড়িটি একদম নিষ্প্রাণ পড়েছিল। বছরের পর বছর কেউ না থাকার কারণে অযত্ন আর অবহেলায় বাড়িটির অনেক কিছুই নষ্ট হতে বসেছিল। তবে এখন সেই দিন শেষ। বাড়িটিকে আবার রাজার হালে ফেরাতে শুরু হয়েছে বিশাল এক সংস্কার কাজ। এবারের জাতীয় নির্বাচনের আগে থেকেই মূলত গণপূর্ত অধিদপ্তরের অধীনে এই কাজ শুরু করা হয়েছে। ভেতরে গিয়ে দেখা গেছে নতুন করে অনেক কিছু মেরামত করা হচ্ছে। পুরনো গ্যারেজ ভেঙে নতুন করে অত্যাধুনিক গ্যারেজ বানানো হচ্ছে। বাড়ির ভেতরের রাস্তাগুলো ঠিকঠাক করা হচ্ছে। দীর্ঘদিন বাড়িটিতে কেউ না থাকায় পানির লাইন এবং অনেক কারিগরি জিনিস ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল, তাই সব কিছু একেবারে নতুন করে সারানো হচ্ছে। দেয়ালের রং থেকে শুরু করে সব কিছু চকচকে করা হচ্ছে। তবে বাসভবনের দায়িত্বে থাকা কর্মীরা জানিয়েছেন সব কাজ নিখুঁতভাবে শেষ করে বাড়িটিকে পুরোপুরি বাসযোগ্য করতে আরও প্রায় ১.৫ মাসের মতো সময় লাগতে পারে। এই লাল বাড়ির আশেপাশে কারা থাকেন সেই তালিকা শুনলে যে কারো চোখ ছানা বড়া হয়ে যাবে। এই বাড়ির প্রতিবেশীরা সবাই দেশের অত্যন্ত ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি। লালবাড়ির ঠিক পশ্চিম পাশেই আছে দেশের প্রধান নির্বাচন কমিশনারের বিশাল বাসভবন। তার ঠিক পাশেই থাকেন বিটিসিএল চেয়ারম্যান এবং মাননীয় হাইকোর্টের একজন বিচারপতি। আর একদম লাগোয়া অবস্থায় আছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। বাড়ির পূর্ব দিকে আছে ডিএমপি পুলিশ কমিশনার এবং আরও একজন বিচারপতির বাসভবন। উত্তর দিকের প্রতিবেশীদের তালিকা আরও বড় এবং চমকপ্রদ। সেখানে থাকেন খোদ মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। এছাড়াও আছেন বাংলাদেশ পুলিশের আইজিপি, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা জেলা প্রশাসক এবং ডিএমপি কমিশনারের বাসভবন। আর খুব কাছেই আছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ বা ডিবির কার্যালয়। দেশের সব বড় বড় কর্মকর্তাদের বাসভবনের ঠিক মাঝখানে এই লাল বাড়ির অবস্থান সত্যিই এক অবিশ্বাস্য ব্যাপার। এই পুরো এলাকাটি যেন ক্ষমতার একেবারে মূল কেন্দ্রবিন্দু। এত ক্ষমতাধর মানুষদের পাশাপাশি থাকার সুযোগ পাওয়াটাও এই লাল বাড়ির আর একটা বড় আকর্ষণ। এমন সব ভিআইপি প্রতিবেশীদের মাঝখানে থাকায় এই লাল বাড়ির চারপাশের নিরাপত্তা ব্যবস্থা সব সময় অনেক কড়া থাকে।
আর এখন যেহেতু নতুন বিরোধী দলীয় নেতা এই বাড়িতে খুব শীঘ্রই উঠতে যাচ্ছেন, তাই চারপাশের নিরাপত্তা আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। বাড়ির মূল প্রবেশপথে এখন থেকেই অনেক কড়াকড়ি শুরু হয়েছে। চারদিকের সীমানা প্রাচীর ও ভেতরের জায়গাগুলোতে নতুন করে অনেক সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাহারা আগের চেয়ে অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। চাইলেই এখন আর যে কেউ এই বাড়ির আশেপাশে সহজে ঘোরাঘুরি করতে পারবেন না। প্রশাসনিক নজরদারি বাড়িয়ে চারদিক থেকে একেবারে কড়া এক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যাতে ভেতরে থাকা মানুষের কোনো রকম অসুবিধা বা নিরাপত্তা ঝুঁকি না থাকে। তবে এই লাল বাড়ির ইটের সঙ্গে জড়িয়ে আছে অনেক পুরনো ইতিহাস। অনেক বছর আগে একেবারে ব্রিটিশ আমলে এই দোতলা লাল ভবনটি তৈরি করা হয়েছিল। তখনকার সময়ে ব্রিটিশ সরকারের বড় বড় সরকারি কর্মকর্তাদের বসবাসের জন্যই 2.5 একর জমির ওপর এই বিশাল বাড়িটি বানানো হয়। ঐতিহাসিক লাল ইটের এই ভবনের নকশা দেখলে ব্রিটিশ আমলের কথা মনে পড়ে যায়। বাড়ির বিশাল আঙিনায় ঢুকলে দেখা যায় অনেক বড় বড় গাছপালা। আঙিনার ভেতরে রাধাচূড়া, কৃষ্ণচূড়া এবং পাইন গাছ সহ অনেক জাতের গাছ আছে। এর মধ্যে বেশ কয়েকটি গাছ শতবর্ষী, যা অনেক বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এছাড়াও আঙিনায় আম, কাঁঠাল, পেঁপে, কলা সহ নানা জাতের ফলের গাছ আছে। বিশাল এই জায়গার একপাশে পরিচ্ছন্নতা কর্মীরা সবুজ শাকসবজির চমৎকার একটি বাগানও তৈরি করেছেন। এত বড় শহরে নিজের বাড়ির আঙিনায় এমন বিশাল বাগান থাকাটা সত্যিই অনেক সৌভাগ্যের ব্যাপার। এই ইট পাথরের শহরে নিজের বাড়ির ভেতরে এমন তাজা ফলমূল আর শাকসবজির বাগান পাওয়াটা যে কারো কাছেই স্বপ্নের মতো মনে হবে। অনেকেই হয়তো ভাববেন, ঢাকা শহরের একেবারে মাঝখানে এমন একটি আস্ত বন বা বাগান কিভাবে সম্ভব? কিন্তু এই লাল বাড়ির ভেতরে গেলে সেই অসম্ভব জিনিসটাই একেবারে চোখের সামনে বাস্তব হয়ে ধরা দেয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই ঐতিহাসিক বাড়িটি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবন হিসেবে পাকাপাকিভাবে নির্ধারণ করা হয়। 1996 সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এই বাসভবনে ওঠেন। 2001 সাল পর্যন্ত বাড়িটি তার নামেই বরাদ্দ ছিল এবং তিনি এখানেই থাকতেন। কিন্তু তিনি এই বাড়িটি ছেড়ে দেওয়ার পর থেকে শুরু হয় এক আক্ষেপের ইতিহাস। 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টির নেত্রী রৌশান এরশাদ এটি তার জন্য বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন, কিন্তু তাকে সেটি দেওয়া হয়নি। এরপর 2018 সালে একাদশ সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টির আরেক চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ এটি বরাদ্দ চেয়ে চিঠি দেন। তখন তার নামে বাড়িটি বরাদ্দ দেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি আর সেখানে ওঠেননি। সবশেষ 2024 সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনের পর জিএম কাদের বাড়িটি চেয়ে চিঠি দিয়েছিলেন, কিন্তু তিনিও সেখানে বসবাস করার সুযোগ পাননি। একের পর এক নেতা চেয়েও এই বিশাল বাড়িতে থাকতে পারেননি, যা এক বড় আক্ষেপের বিষয়। গত 25 বছরে অনেক নির্বাচন হয়েছে, কিন্তু এই লাল বাড়িতে নতুন করে আর কেউ ওঠেননি। এত বড় বাড়িটির মূল অংশ দীর্ঘ 25 বছর ধরে খালি পড়ে থাকলেও পেছনের অংশে কিন্তু ঠিকই মানুষ বসবাস করেন। সেখানে বাসভবনের দেখাশোনার কাজে নিয়োজিত থাকা সরকারি কর্মচারীরা থাকেন। এর মধ্যে আছেন বাগানের মালি লাল মিয়া, পরিচ্ছন্নতা কর্মী কামাল হোসেন এবং পানির লাইনের মিস্ত্রি আকরাম হোসেন। তাদের পরিবার অনেক বছর ধরেই মূল ভবনের পেছনের অংশে বসবাস করে আসছে। এছাড়াও এত বিশাল জায়গা দীর্ঘদিন খালি পড়ে থাকায় আপৎকালীন ব্যবস্থা হিসেবে আরও 4টি সাধারণ পরিবার সেখানে সাময়িকভাবে থাকার সুযোগ পেয়েছে। সামনের বিশাল ভবন খালি থাকলেও পেছনের এই মানুষগুলোই বাড়িটিকে এতদিন পরিষ্কার পরিচ্ছন্ন করে টিকিয়ে রেখেছে। এবার সেই দীর্ঘ 25 বছরের নীরবতা ভেঙে লাল বাড়ি আবার তার পুরনো রূপ পুরোপুরি ফিরে পেতে যাচ্ছে। নতুন বাসিন্দার পদচারণায় আবার নতুন করে জমজমাট হয়ে উঠবে ব্রিটিশ আমলের এই বিশাল বাড়ি। এত বড় একটি ঐতিহাসিক বাসভবন নতুন করে আবার কার অধীনে যাচ্ছে এবং সেখানে কি কি হচ্ছে তা নিয়ে সবার আগ্রহ থাকাটাই স্বাভাবিক। সব কাজ শেষ হওয়ার পর বাড়িটি যখন পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে, তখন এর জৌলস হয়তো আগের চেয়েও অনেক বেড়ে যাবে। মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই লাল বাড়ির নতুন অধ্যায় শুরু হওয়ার অপেক্ষায় এখন সবাই। সাধারণ মানুষের জল্পনা কল্পনার যেন কোনো শেষ নেই এই বিশাল বাড়ি নিয়ে। চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার মোড়ের আড্ডায় এখন কেবল এই 40 নম্বর লাল বাড়ির গল্পই ঘুরে ফিরে আসছে।
কবে এই বাড়ির মূল গেট দিয়ে নতুন বিরোধী দলীয় নেতার গাড়ি ভেতরে প্রবেশ করবে আর কবে এই বাড়িটি তার আসল প্রাণ ফিরে পাবে সেই দৃশ্য দেখার জন্যই যেন সবাই মুখিয়ে আছেন। দীর্ঘ ২৫ বছরের এই বিশাল শূন্যতা পার করে বাড়িটি আবার রাজনৈতিক আলোচনার একেবারে মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হতে যাচ্ছে খুব জলদি।